সৌন্দর্যের পূজারী। নিজেকে সুন্দর করে তুলতে আজকাল মানুষ সব পারে। মানুষ নিজেকে সুন্দর দেখাতে এমন এমন কাজ করতে পারে যা আমরা চিন্তাও করতে পারবো না। নিজেকে সুন্দর দেখাতে একজন মানুষ কোন পর্যায়ে যেতে পারে তা আমরা আজকের এক্সপ্লেনেশন ভিডিওতে দেখতে পাবো। আজকে আমরা 2022-এ রিলিজ হওয়া তেমনই একটি ইন্দোনেশিয়ান হরর মিস্ট্রি ফিল্ম তুম্বাল ক্যান্টাং ইবলিসকে এক্সপ্লেন করতে চলেছি। মুভিটিকে মিজাম ফালিদা আনান ডিরেক্ট করেছেন এবং এর IMDb রেটিং 6/10। মুভিটিকে আপনারা দেখতে চাইলে ভিডিওতে 200টি লাইকের টার্গেট পূরণ করে ফেলুন, তবেই আমি মুভিটিকে আমাদের টেলিগ্রাম গ্রুপে ঝটপট আপলোড করে ফেলবো। আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চলুন এবার এক্সপ্লেনেশন শুরু করা যাক। মুভির শুরুতেই দেখা যায় পুত্রী নামের একটি মেয়ে মারা গেছে এবং তাকে ঘিরে তার বাবা ইউসুফ এবং বোন টিয়া সহ সকল আত্মীয় স্বজন বসে কোরআনের আয়াত পাঠ করছিল। তার মধ্যেই হঠাৎ সেখানে অন্ধকার ছেয়ে যায় এবং তারপর টিয়া বাদে সেখানে থাকা মানুষজন খুব অদ্ভুত বিহেভিয়ার করতে শুরু করে। মনে হচ্ছিল সেখানে থাকা সকলে একসাথে পজেস হয়ে গেছে। তারপর টিয়া দেখে পুত্রীর লাশ হঠাৎ করেই নড়তে শুরু করেছে আর একটা সময় লাশটি হুট করে তার সামনে এসে বসে। এতে টিয়া ভয় পেয়ে চিৎকার করে ঘুম থেকে ওঠে, যার মানে সে এতক্ষণ সবকিছুই স্বপ্ন দেখছিল। ঘুম থেকে উঠে টিয়া বাইরে থেকে তার বাবার চিৎকার করার আওয়াজ শুনে বাইরে গিয়ে দেখে তার বাবা কিছু একটা দেখে চিৎকার করছে, অথচ সেইখানে কিছুই ছিল না। এখানে আমরা ইউসুফকে অসুস্থ অবস্থায় দেখতে পাই। টিয়া এসে ইউসুফকে সামলানোর চেষ্টা করতে থাকলে ইউসুফ বলে টিয়াকে তাকে ছেড়ে এখান থেকে চলে যেতে হবে, না হলে সেও পুত্রীর মতো মারা যাবে। সেই মুহূর্তে ইউসুফ হঠাৎ পজেস হয়ে টিয়ার গলা চেপে ধরে বলে টিয়া যেন কোথাও না যায়, কারণ এইসব তাদের শাস্তি, তাদের এইসব ভোগ করতেই হবে। এইসব বলে ইউসুফ ছটফট করতে থাকে আর সেই সময় টিয়া তার পিছনে একজন অদ্ভুত লোককে দেখতে পায়। লোকটি তাকে পুত্রীকে খুঁজে বের করতে বলে। লোকটি বলে পুত্রীকে খুঁজে না বের করতে পারলে ইউসুফ আর বাঁচবে না। এইসব শুনে টিয়া তার বাবাকে হাসপাতালে ভর্তি করিয়ে পুত্রীকে খুঁজতে সেই শহরে যায় যেখানে পড়াশোনা করতে গিয়ে 2 বছর ধরে পুত্রী নিখোঁজ হয়ে আছে। সেখানে গিয়ে টিয়া তার বোনের ছবি দেখিয়ে খোঁজ খবর নিতে নিতে সেই জায়গাতে গিয়ে পৌঁছায় যেখানে তার বোনকে লাস্ট টাইম দেখা গিয়েছিল। সেইখান থেকে সে সেই এরিয়াতে থাকা একটি হোটেলে গিয়ে ওঠে। হোটেলটির ওনার মিস রোজা এবং তার হাজবেন্ড। মিস রোজা নিজেই টিয়াকে এইখানকার সব নিয়ম কানুন বুঝিয়ে দেয়। সেখানের অদ্ভুত বিষয় এই ছিল যে রুমটি বেশ ভালো হলেও রেন্ট কিন্তু বেশ কম ছিল এবং মিস রোজার ব্যবহারও টিয়ার খুব ভালো লাগে। টিয়া কিন্তু মিস রোজাকে মিথ্যা কথা বলে যে সে এখানে কলেজে পড়তে এসেছে। তারপর টিয়া নিজের রুমের দিকে যেতে নিলে তার একজন বয়স্ক মহিলার সাথে দেখা হয়। মহিলাটি বলে সে এখানে অনেক বছর ধরে কাজ করে, টিয়ার এখানে কোনো সমস্যা হবে না। পুরো বছর টিয়া এখানে বেশ ভালোভাবেই থাকতে পারবে, শুধুমাত্র বছরের একটি দিন বাদে। কেননা সেই একদিন মিস রোজার পরিবারের লোকজন বাড়িতে বেড়াতে আসেন আর সেই দিনটি এই বছরের আর 2 সপ্তাহ পরেই আসতে চলেছে। মহিলাটি সেই দিন টিয়াকে বাড়িতে আসতে মানা করে দেয়। টিয়া এত সব সুবিধা পেয়ে এই শর্তে রাজি হয়ে যায়। সেই রাতে টিয়া দেখে এইখানে তার মতোই নিনা নামের একটি কলেজ পড়ুয়া মেয়ে তার ঠিক পাশের রুমেই থাকে। টিয়ার নিনার সাথে তেমন কথা হয়নি। তার পরের সিনে আমরা দেখতে পাই হোটেলে জানু নামের একজন কাজের লোক পার্কিং এরিয়াতে ন্যাথন নামের একটি ছেলের সাথে চুপি চুপি দেখা করতে যায়। ন্যাথন জানুকে হোটেলে আরেকটি নতুন মেয়েকে জায়গা দেওয়ার জন্য খুব বকাঝকা করছিল এবং সে জানুকে বলে যত তাড়াতাড়ি সম্ভব সে যেন টিয়াকে এখান থেকে তাড়ানোর ব্যবস্থা করে। সে সময় তাদেরকে নিনা দেখে ফেলাতে তারা সেখান থেকে চলে যায়। পরের দিন টিয়া পুত্রীর কলেজে যায় পুত্রীর মিসিং হওয়ার ব্যাপারে ইনফরমেশন জানতে। সেখানে গিয়ে টিয়া জানতে পারে পুত্রী কলেজে রেগুলার ছিল না, তাই কলেজ থেকে তাকে অনেক নোটিশ পাঠানো হতো, কিন্তু সে তবুও কলেজে আসতো না। সেখানে নিনা টিয়াকে দেখে ভাবে টিয়া কলেজে অ্যাডমিশন নিতে এসেছে। নিনা টিয়াকে নিজের পরিচয় দেওয়ার পর তারা কথা বলতে শুরু করে। এখানে টিয়া জানতে পারে নিনা ও পুত্রী সেম সেশনে ছিল এবং নিনা বর্তমানে জাভানিজ আদিবাসী লোকেদের কালচার এবং রিচুয়াল নিয়ে গবেষণা করছে। পরের সিনে আমরা রোজাকে দেখি।
সে একটি খরগোশকে নিয়ে একটি টানেলের ভিতরে ছেড়ে দিলে টানেলের ভেতর থেকে একটি অদ্ভুত জন্তু খরগোশটিকে খেতে টেনে ভেতরে নিয়ে যায়। তার কিছুক্ষণের মধ্যে জন্তুটি খরগোশটিকে ছুঁড়ে ফেলে দেয়। তখন রোজা বুঝতে পারে জন্তুটির খরগোশ পছন্দ হয়নি। তাই রোজা তাকে প্রমিস করে যে সে খুব শীঘ্রই তার জন্য এর থেকে ভালো কিছু নিয়ে আসবে। তারপর আমরা দেখতে পাই রোজা এবং জেফরির ফেসে ঠিক তেমন ক্ষত রয়েছে যেমনটা আমরা এর আগে টিয়ার বাবা ইউসুফের ফেসে দেখতে পেয়েছিলাম। কিন্তু রোজা এবং জেফরি কিন্তু এটা নিয়ে একটুও চিন্তিত ছিল না, কেননা অবাক করা বিষয় এই ছিল যে তাদের ফেসের ক্ষতগুলো শুধুমাত্র আয়নাতেই দেখা যাচ্ছিল, বাস্তবে তাদের ফেস একদম স্বাভাবিক দেখতেই মনে হচ্ছিল। পরের সিন শিফট হয় টিয়ার রুমে, যেখানে দেখা যায় টিয়া তার রুমে বসে পুত্রীর ব্যাপারে ভাবছিল। কিন্তু সেই সময় বাইরে থেকে কিছু শব্দ আসাতে টিয়া বাইরে চেক করতে গিয়ে দেখে রুমের বাইরে তার বাবা কারোর কাছে টিয়ার প্রাণ ভিক্ষা চাইছে। ইউসুফ টিয়াকে দেখা মাত্র তাকে এই হোটেল থেকে চলে যেতে বলে, আর তখনই টিয়া দেখে ইউসুফকে একটি কালো ছায়া টেনে হোটেলের বাইরে নিয়ে যায়। টিয়া ইউসুফের পিছু নিয়ে বাইরের দিকে গেলে জানু টিয়াকে দেখে বলে, এইখান থেকে চলে যাও, নয়তো অঘটন ঘটবে। এইসবে টিয়া ভয় পেয়ে আবার হোটেলের ভিতরে এলে নিনা টিয়াকে দেখে শান্ত করার চেষ্টা করে। তারপর নিনা টিয়াকে নিয়ে তার রুমে চলে যায়। নিনা এবং টিয়া চলে যাওয়ার পর কিন্তু আমরা সেখানে জানু এবং জেফরিকে দেখতে পাই, যার মানে টিয়া এতক্ষণ যা যা দেখেছে সেসব টিয়াকে ভয় দেখানোর জন্য হতে পারে। যাই হোক, তারপর দেখা যায় টিয়া নিনার রুমে গিয়ে নিজের ব্যাপারে নিনাকে সব সত্যি বলে দেয়। সে নিনাকে পুত্রের ছবি দেখিয়ে বলে সে এইখানে আসলে পুত্রীকে খুঁজতেই এসেছে। গত 2 বছর ধরে তারা পুত্রীকে খুঁজে পাচ্ছে না, কিন্তু গত 2 বছর যাবৎ সে রোজ পুত্রীকে স্বপ্নে দেখে, যা এইখানে আসার পর থেকে সে আর দেখতে পায় না। বরং এইখানে আসার পর থেকে তো সে তার বাবাকে নিয়ে স্বপ্ন দেখে। এই বলে টিয়া নিনাকে ইউসুফেরও ছবি দেখায়। নিনা জানায় সে কাউকেই চিনতে পারেনি। তখন বাইরে থেকে কিছু শব্দ এলে টিয়া উঠে চেক করতে গেলে নিনা টিয়ার ফোন থেকে চুপি চুপি নিজের ফোনে ইউসুফের ছবিটি নিয়ে নেয়। তারপর দেখা যায় রোজা এবং জেফরি টিয়াকে নিয়ে আলোচনা করছে। জেফরি রোজাকে জানায় টিয়া এসেছে ভালোই হয়েছে, কিন্তু ন্যাথন জানুকে নিয়ে টিয়াকে এখান থেকে তাড়াতে ব্যস্ত হয়ে পড়েছে। তার মনে হয় এইবার তাদের ন্যাথনের ব্যাপারে কিছু একটা ব্যবস্থা নেওয়া উচিত। তখন রোজা বলে ন্যাথনকে সে দেখে নিবে, জেফরি যেন জানুর একটা ব্যবস্থা নেয়। তারপর দেখা যায় ন্যাথন টিয়াকে একটি লেটার পাঠায়, যাতে লেখা ছিল অভিশাপ এইখান থেকেই শুরু হয়েছে, এখান থেকে চলে যাও। লেটারটি দেখে টিয়ার খুব অদ্ভুত লাগে, কারণ টিয়া জানতো না লেটারটি কে এবং কেন তাকে দিয়েছে। এদিকে আমরা নিনাকে দেখি রাতের বেলায় হোটেল থেকে বের হয়ে কলেজের একজন প্রফেসরের বাড়িতে যেতে, আর এখানেই মুভির আসল রহস্য বেরিয়ে আসে। কেননা নিনা ইউসুফের ছবিতে এমন একটি সিম্বল লক্ষ্য করে যেটা নিয়ে সে অনেকটা সময় ধরে গবেষণা করছিল। প্রফেসর নিনাকে বলে, এটা হলো কানজেং ইবলিশের প্রতীক। আমি অনেক বছর আগে এই বিষয়টি নিয়ে গবেষণা করেছিলাম। জাভানিজরা 18 শতক থেকে একটি রিচুয়াল পারফর্ম করে যাচ্ছে, যার ফলে তারা অমর হয়, ধনী হয়, সারা জীবন তরুণ থাকে। আমি যতদূর জানি এই সংগঠনটি খুবই গোপনভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কেউ একবার এসবে জড়িয়ে পড়লে মৃত্যু ছাড়া আর বের হতে পারে না। ছবির ওই লোকটি কানজেং ইবলিশের সাথে কোনো না কোনো ভাবে জড়িত হতে পারে। তোমার এই কেসটি আমাদের কলেজের মিসিং হওয়া স্টুডেন্টদের সাথে কোনোভাবে জড়িত, কারণ তাদের করা রিচুয়ালে মানুষ বলির নিয়ম আছে। তারাই হয়তো কলেজের স্টুডেন্টদেরকে তুলে নিয়ে গিয়ে বলি দিয়ে দেয়। এইসব বলে প্রফেসর নিনাকে একটি টেপ দিয়ে বলে, এতে কানজেং ইবলিশকে ডাকার মন্ত্র আছে। এটিই শেষ জিনিস যা সে এই গুপ্ত সংগঠনের উপর গবেষণা করতে গিয়ে পেয়েছিল। যার মানে এখানে স্পষ্ট যে শুধু পুত্রী নয়, পুত্রীর মতোই তার কলেজের আরো অনেক শিক্ষার্থী এখান থেকে মিসিং হয়েছে। আর এইসব সেই কানজেং ইবলিশের উপাসকদেরই কাজ। কিন্তু এইসবই টিয়া কিভাবে কানেক্টেড এবং ন্যাথন টিয়াকে কোন অভিশাপের কথা বলেছে সেই রহস্য আমরা পরবর্তীতে জানতে পারবো। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এদিকে আমরা হোটেলের জেফরিকে দেখতে পাই, যে কিনা জানুকে একটি রুমে বেঁধে রেখে টর্চার করছিল, কেননা সে ন্যাথনের সাথে মিলে টিয়াকে এখান থেকে তাড়ানোর ব্যবস্থা করেছিল।
জেফরি যখন জানুকে আঘাত করতে নেয় তখন আমরা দেখি জানু জেফরিকে কিছু বলতে নিয়েছিল, কিন্তু সেখানে থাকা সেই বয়স্ক মহিলাটি জানুকে ইশারা করে মুখ খুলতে মানা করে দেয়। আর তার পরের সিনে দেখা যায় নিনা প্রফেসরের রুম থেকে বের হয়ে টিয়াকে ফোন কল করে তার বাবার ছবিটির রহস্যের ব্যাপারে কথা বলছিল। কিন্তু নিনার কথা শেষ হওয়ার আগেই আমরা দেখতে পাই রোজা নিনার গাড়িতে বসে আছে এবং রোজা তারপরে কিছু মন্ত্র পড়ে একটা সময় নিনাকে বশ করে ফেলে। অপরদিকে টিয়া নিনার কথা শুনে সেই মুহূর্তেই রুম থেকে বের হয়ে যায়। রুম থেকে বের হয়ে টিয়া দেখে মিস রোজা একজন প্রেগনেন্ট মহিলাকে হোটেলে নিয়ে এসেছে। টিয়া তার মধ্যেই নিজের ফোনে নিনার একটি মেসেজ চেক করে পিছনে ফিরে দেখে মিস রোজা দাঁড়িয়ে আছে। তাই টিয়া রোজাকে মিথ্যা কথা বলে আবার ভেতরে চলে যায়। এবার তার পরের সিনে আমরা মুভির সব থেকে নির্মম সিনটিকে দেখতে পাই, যেখানে দেখা যায় জেফরি সেই প্রেগনেন্ট মহিলাটির পেট কেটে তার 5 মাসের বাচ্চাটিকে বের করে ফেলে। তারপর রোজা বাচ্চাটিকে নিয়ে সেই টানেলটিতে যায় যেটিতে সে এর আগে একটি খরগোশ পাঠিয়েছিল। আসলে গাইস, এই সিক্রেট টানেলটিতে রোজার সন্তান রয়েছে, আর রোজা তার সন্তানের জন্য একের পর এক জীবিত প্রাণী খাওয়াতে এখানে নিয়ে আসে, কারণ তাকে রোজা কানজিং ইবলিশের মাধ্যমে জন্ম দিয়েছে, যার ফলে সে একদম শয়তানের মতোই অদ্ভুত দেখতে হয়েছে। রোজা তাকে মানুষের রূপ ধারণ করানোর জন্য এবার কানজিং ইবলিশের সাথে চুক্তি করে, আর সে মানুষ বলি দেওয়ার জন্য হোটেল খুলে রেখেছে। এখানে আমরা এটাও জানতে পারি যে ন্যাথন রোজারই ছেলে। তারপর দেখা যায় বয়স্ক কাজের মহিলাটি হোটেলের সবাইকে জানিয়ে দেয় রোজার পরিবারের সবাই আসার দিনটি চলে এসেছে, সবাই যেন হোটেল ছেড়ে একদিনের জন্য চলে যায়। এমন সময় হাসপাতাল থেকে টিয়ার জন্য ফোন কল আসে। ডাক্তার টিয়াকে জানায় তার বাবার অবস্থা দিন দিন আরো খারাপ হয়ে যাচ্ছে, তারা কিছুই করতে পারছে না, এমনকি তারা বুঝতেও পারছে না এসব কেন হচ্ছে। টিয়া সবকিছুতে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। তখন আমরা ন্যাথনকে দেখতে পাই। ন্যাথন টিয়াকে পার্কিং এরিয়াতে নিয়ে গিয়ে বলে সে জানে টিয়া এখানে পুত্রীর খোঁজে এসেছে এবং তাকেও সেই লোকটি এখানে আসতে বলেছে যে কিনা পুত্রীকেও এখানে আসতে বলেছিল। আর সেই লোকটি টিয়ার রাইডারকে বশ করে রোজার হোটেলে নিয়ে যেতে বলে, যেমনটা সে সবার ক্ষেত্রে করে থাকে। এইসব শুনে টিয়া ন্যাথনের কাছে পুত্রীর ব্যাপারে জিজ্ঞেস করলে ন্যাথন বলে পুত্রী মারা গিয়েছে, পুত্রীকে তারা বলি দিয়ে ফেলেছে, যেমনটা তারা বাকি মেয়েদের সাথেও করেছে এবং নিনার সাথেও করতে চলেছে। ন্যাথন বলে এখান থেকে চলে না গেলে টিয়ার সাথেও তেমনই পরিণতি হতে চলেছে। এখানে আমরা আরো জানতে পারি ন্যাথন রোজার সন্তান হলেও জেফরির সন্তান নয়। ন্যাথনের বাবা নিজের প্রাণ বাঁচাতে এইখান থেকে চলে গেছে। টিয়া কিন্তু ন্যাথনের কথায় খুব কনফিউজ ছিল, কারণ সে বুঝতে পারছিল না ন্যাথন আসলে কে এবং কেনই বা তাকে সাহায্য করছে। এমন সময় ন্যাথন টিয়াকে বেহুশ করে ফেলে। পরের সিনে দেখা যায় টিয়া তার রুমের সামনে দাঁড়িয়ে একটি অদ্ভুত দরজা দেখতে থাকে। একটা সময় দরজাটি খুলে গেলে টিয়া ভেতরে গিয়ে পুত্রীকে বন্দি অবস্থায় দেখতে পায়। পুত্রী টিয়াকে তাকে ছাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করতে থাকে, কিন্তু টিয়া তার সামনে যেতেই দেখে পুত্রীর রূপে সেখানে একটি ভয়ঙ্কর আত্মা বসেছিল এবং সে একটি আলমারির দিকে টিয়াকে নির্দেশ করছিল। এমন সময় আমরা দেখতে পাই টিয়ার জ্ঞান ফিরে আসে, যার মানে এতক্ষণ টিয়া এইসব স্বপ্নে দেখছিল। টিয়ার জ্ঞান ফিরলে টিয়া দেখে সে একটি বাসে বসে আছে আর ন্যাথন তাকে তার বাড়ি ফিরে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। ঠিক তখনই সে সেখানে সেই লোকটিকে দেখতে পায় যার কথায় সে এখানে এসে পুত্রীকে খুঁজতে শুরু করেছে। লোকটি টিয়াকে আবার ফিরে যেতে বলল। টিয়া ভয়ে আবার হোটেলে ফিরে চলে যায়, কিন্তু এদিকে হোটেলে সেই দিনটি চলে এসেছে যেদিন রোজার পরিবারের সবাই রিইউনিয়ন করবে। টিয়া সেই ব্যাপারটি ভুলে গিয়ে হোটেলের ভেতরে নিনার রুমে চলে যায়। নিনার রুমে গিয়ে টিয়া তার স্বপ্নে দেখা সে আলমারিটি খুঁজে পায়। টিয়া আলমারিটি পুরোপুরিভাবে চেক করে দেখে আলমারির পেছনে লেখা যেই ব্যক্তি কানজিং ইবলিশের সাথে চুক্তি ভঙ্গ করে তাকে সহ তার পুরো বংশকে ধ্বংস করে তাকে শাস্তি দিবে। এখানে আরেকটি শকিং ব্যাপার লেখা ছিল যে ন্যাথন আসলে রোজা এবং ইউসুফের সন্তান। রোজা এবং জেফরির সন্তান হলো আবদি, যাকে রোজা বর্তমান দুনিয়া থেকে লুকিয়ে টানেলে বন্ধ করে রেখেছে। যার মানে ন্যাথনও প্রথমে আবদির মতোই দেখতে ছিল এবং পরবর্তীতে কানজিং এর সাথে চুক্তি করে রোজা ন্যাথনকে মানুষের রূপে আনতে সফল হয়েছে।
আর এর জন্যই রোজা দিনের পর দিন নিজের চুক্তি মেটাতে মেয়েদের বলি দিয়ে যাচ্ছে। এদিকে রোজা জানতে পেরে যায় যে ন্যাথন টিয়াকে পালিয়ে যেতে সাহায্য করেছিল, তাই সে ন্যাথনকে এর শাস্তি দেয়। অপরদিকে টিয়া নিনার রুম থেকে বের হয়ে ছুরি হাতে রোজার রুমে চলে যায়, যেখানে সেই রোজার ছেলে আব্দি বন্ধ ছিল। টিয়া আব্দিকে দেখে খুব ভয় পেয়ে যায়, আর তখন সেখানে রোজা এসে টিয়াকে অ্যাটাক করে বেহুশ করে ফেলে। পরের সিনে আমরা টিয়া এবং ন্যাথনকে একই রুমে বাঁধা অবস্থায় দেখতে পাই। তাদের জ্ঞান ফিরে এলে ন্যাথন টিয়াকে এইখানে ফিরে আসতে দেখে খুব ক্ষেপে যায়, আর এর পরেই দেখা যায় সেই বয়স্ক কাজের মহিলাটির কথায় জানু এসে এবার ন্যাথনকে মেরে ফেলে। আর তারপর কিছু ভয়ঙ্কর জন্তু এসে ন্যাথনের লাশকে নিয়ে যায়। ন্যাথন মারা যাওয়াতে কিন্তু রোজা একটু দুর্বল হয়ে পড়ে, কিন্তু ন্যাথনের মৃত্যুর ব্যাপারে কেউ রোজাকে কিছুই জানায়নি। তারপর দেখা যায় জানু এবার টিয়ার বাঁধন খুলে দিলে সেখানে সেই লোকটি আসে যার কথায় টিয়া এইখানে এসেছিল। সে এসে টিয়াকে এইসব কিভাবে এবং কখন শুরু হয়েছে সব বলতে শুরু করে। লোকটি বলে ইউসুফ কানজিং ইবলিশের সব থেকে অনুগত ছিল। ইউসুফ এবং রোজা অনেক বছর আগে কানজিং ইবলিশের সাথে ধন সম্পদ এবং সৌন্দর্যতা নিয়ে চুক্তি শুরু করেছিল। পরিবর্তে তারা যুবতী মেয়েদেরকে কানজিং এর কাছে বলি দিয়েছিল। কিন্তু রোজা হঠাৎ খুব লোভী হয়ে ওঠে এবং সে জীবনের সকল সুখের জন্য কানজিং এর সাথে চুক্তি করতে শুরু করে। তার পাশাপাশি পরবর্তীতে সে অসংখ্য মেয়েদেরকে বলি দিতেও শুরু করে, যা ইউসুফের একদম ভালো লাগছিল না, কারণ সে এইসব ছেড়ে আবার সাধারণভাবে জীবন শুরু করার কথা ভাবছিল। আর তাই ইউসুফ রোজাকে ছেড়ে অন্য শহরে গিয়ে টিয়ার মাকে বিয়ে করে নেয়। কিন্তু তার এই জীবনযাপনে কানজিং বাধা হয়ে দাঁড়ায়, কারণ সে আর কানজিং এর উপাসনা করত না। আর কানজিংকে উপাসনা করার শর্ত হলো মৃত্যুর আগে পর্যন্ত কানজিংকে উপাসনা করতেই হবে, তা না হলে কানজিং তার পুরো বংশকে ধ্বংস করে তাকে শাস্তি দিবে। কানজিং টিয়ার মতো পুত্রীকেও স্বপ্ন দেখিয়ে এইখানে নিয়ে এসে তার উপাসনা করতে বলে, কিন্তু পুত্রী তাদের অংশ হতে মানা করে দেওয়াতে তারা পুত্রীকে কানজিং এর কাছে বলি দিয়ে দেয়। একইভাবে তারা এখন টিয়াকেও কানজিং এর উপাসনা করতে অফার করে। তখন টিয়া দেখে তার বাবা তাকে তাদের অফার অ্যাকসেপ্ট করতে মানা করছে, কিন্তু টিয়া এখানে কিছুই করতে পারছিল না, কারণ সে একদম অসাড় হয়ে পড়েছিল। এদিকে আমরা দেখতে পাই বয়স্ক মহিলাটি রোজার যে পরিবার আসার কথা বলছিল তারা আর কেউ নয়, আসলে কানজিং ইবলিশের গুপ্ত সংগঠনের সদস্য। তারা এখানে নিনা এবং টিয়াকে বলি দিয়ে রোজাকে চির তরুণ হতে এবং আব্দিকে মানুষ রূপে আনতে সাহায্য করতে এসেছে। তারা নিনাকে বলি হিসেবে সাজিয়ে রেখে তাদের রিচুয়াল করে কানজিং ইবলিশকে ডাকতে থাকে। একটা সময় কানজিং ইবলিশ এসে নিনার আত্মাকে শোষণ করতে শুরু করে, কিন্তু রোজা লক্ষ্য করলো তার ফেসের তখনও কোনো পরিবর্তন ঘটেনি। আর এইখানেই আসে মুভির আসল টুইস্ট। আসলে এইখানে সেই বয়স্ক মহিলাটি রোজার সাথে প্রতারণা করেছে। সে ট্রিক করে নিনাকে নিজের জন্য কানজিং এর কাছে স্যাক্রিফাইস করেছে। এইসব বুঝতে পেরে রোজা যেই না মহিলাটির উপর অ্যাটাক করতে যাবে, অমনি সে দেখে তার শক্তি আর কাজ করছে না এবং টিয়ার শরীর হাওয়াতে ভেসে আসছে। তারপর কানজিং এবার টিয়ার শরীরে প্রবেশ করে রোজা এবং জেফরির আত্মাকেও শোষণ করে ফেলে। আর কানজিং টিয়ার শরীরের মাধ্যমে পৃথিবীতে এসে পড়ে। এদিকে হাসপাতালে থাকা ইউসুফেরও মৃত্যু হয়। আর তারপর নতুন একটি সকালে দেখা যায় রোজার হোটেলে নতুন একটি মেয়ে থাকতে এসেছে এবং জানু তাকে ভিতরে নিয়ে যায়। এবার টিয়া হোটেলের ওনার হয়ে যায়। টিয়া মেয়েটিকে রুম দেখিয়ে দেওয়ার পর আমরা দেখতে পাই এটি আসলে টিয়া নয়, টিয়াকে পজেস করা কানজিং ইবলিশ, যে কিনা নিজের জন্য নতুন শিকারের ফাঁদ পেতেছে। আর ব্যাস